দর্শক, গত রাতে সরকার বলতে এই সরকার তাদের আমার মনে হয় যে গত 16 মাসের সবথেকে বড় সফলতাটা প্রকাশ করলো। সরকার যার পর নাই খুবই খুশি এবং এই কাজটা করতে পেরে আমার মনে হয় যে সরকারের সবাই এক ধরনের উল্লসিত এবং তারা মনে করছে যে এবার তাদের যে মিশন সেই মিশনটা বোধহয় সফল হলো। সেই মিশনটা হচ্ছে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেটা এবার আদালতের মাধ্যমে পরিপূর্ণভাবে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার গ্রাউন্ড খুঁজে পেল সরকার। এটা নিয়ে নানা রকমের বিতর্ক হতে পারে। বিতর্ক হওয়াটা অস্বাভাবিক না, হওয়াটাই স্বাভাবিক। হয়তো সময় পাল্টালে এটার ভিন্ন কোনো ব্যাখ্যাও আমরা পাবো, কিন্তু বর্তমান সরকারের আমার মনে হয় যে কি বলবো যে নিজেদের সফলতার গল্প যদি তারা বই আকারে তৈরি করে কিংবা লেখার চেষ্টা করে, তাহলে এই সফলতাটাই সবথেকে বড় সফলতা হিসেবে তারা সামনে আনতে পারবে। কোন সফলতার কথা বলছি? 16 বছর আগে যে বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড, সেই ঘটনার জন্য একটা তদন্ত কমিশন, তাদের ভাষায় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং সেই তদন্ত কমিশন অবশেষে রিপোর্ট পেশ করেছে গত রাতে এবং সেই রিপোর্টে যেরকম প্রত্যাশা করা হয়েছিল সেরকম রিপোর্টই এসেছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে আওয়ামী লীগ এই কাজটা করেছে এবং আওয়ামী লীগ দলগতভাবে এই কাজটা করেছে এবং আওয়ামী লীগেরই একজন এই কাজের নেতৃত্ব দিয়েছেন। তার মানে একটা গ্রাউন্ড তৈরি হলো আওয়ামী লীগকে দল হিসেবে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করার। সে পথেই কি সরকার এবার তাহলে হাঁটবে? বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশন কি বলল, কি বলার চেষ্টা করলো, কি তাদের উদ্ঘাটনের মধ্য থেকে পাওয়া গেল বলে তারা দাবি করছে, সেগুলো একটু চলুন জানার চেষ্টা করে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সরকারের ভাষ্য অনুযায়ী সেটা স্বাধীন তদন্ত কমিশন। সেই স্বাধীন তদন্ত কমিশন অবশেষে রিপোর্ট দিয়েছে এবং ডেইলি স্টারের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন রিপোর্ট তারা কি দিয়েছে। সেখানে বলা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত আর মূল সমন্বয়কারী তাপস। তদন্ত কমিশন, তাপস মানে হচ্ছে যে ঢাকা দক্ষিণের সর্বশেষ যিনি মেয়র ছিলেন ফজলে নূর তাপস, শেখ হাসিনার ভাতিজা, সেই তাপস এটার নাকি মূল সমন্বয়কারী, এমন তথ্যই এই তদন্তে বেরিয়ে এসেছে। তদন্তে কি আসলো চলুন একটু জেনে দেখি, তারপরে অন্য কথা বলা যাবে। 2009 সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তরে সংগঠিত হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত এবং মূল সমন্বয়কারী হিসেবে তাপসের নাম তুলে এনেছে তারা। ওই হত্যাকাণ্ডের তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন এটা বলছে। কমিশন প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন পেশ করেছেন গত রাতে। কমিশন যেটা বলছে, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল, জাতিকে অন্ধকারে রাখা হয়েছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন তা জাতি স্মরণ রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তার মানে প্রধান উপদেষ্টা বলছেন আপনারা একটা অসাধারণ কাজ করেছেন এবং সরকারের জন্য এটা সুখকর, কারণ এখানে যেহেতু তদন্ত কমিশন বের করে এনেছে আওয়ামী লীগ দলগতভাবে এই কাজটা করেছে, সুতরাং এখন সরকারের পক্ষে খুবই সহজ আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে দল হিসেবে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা। তিনি বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল, এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটেছে। আপাতত অবসান ঘটেছে। আবার যদি কখনো রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হয় তাহলে আমরা হয়তো আবার নতুন গল্প শুনবো, যেমনটা মুক্তিযুদ্ধের গল্প প্রতিটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা নতুন নতুন মুক্তিযুদ্ধের গল্প শুনি। এই বাংলাদেশে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া হিসেবেই আমরা ধরে নিয়েছি যারা সাধারণ মানুষ। তিনি বলেছেন, এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় রয়েছে, জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি। কমিশন প্রধান ফজলুর রহমান বলেছেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিপূর্ণ করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। মানে এটা নিরপেক্ষ তদন্ত হয়েছে এমনটা তিনি দাবি করেছেন। বলেছেন, আমরা যখন কাজ শুরু করি তখন 16 বছর আগের এই ঘটনার বহু আলামত
ধ্বংস হয়ে গেছে। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। আমরা দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি, সাক্ষীদের ডাকলাম, কারো কারো কাছ থেকে 8 ঘন্টা ব্যাপী তাদের বয়ান শুনলাম, যা বলতে চেয়েছে আমরা সব শুনেছি। তিনি আরও বলেছেন, এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে, উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে, কার কি ভূমিকা ছিল, কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো সেদিন, কেন অ্যাকশনে গেল না। তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা এবং তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার প্রমাণ তারা পেয়েছেন, এমনটা তারা দাবি করেছেন। এ সময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেছেন, এই ঘটনায় কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন। তিনি বলেন, হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছেন ফজলে নূর তাপস। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে, এমন কথাও তদন্তে বলা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে তারা আওয়ামী লীগ 20-25 জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সেই মিছিলে 2 শতাধিক লোক ছিল। তার মানে হচ্ছে যে মিছিল করে আওয়ামী লীগ যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল পিলখানায়, তাদেরকে নিয়ে মিছিল আকারে বেরিয়ে এসেছে যেন অপরাধীদের তারা খুব সহজেই বের করে আনতে পারে। তিনি বলেন, পুরো ঘটনাটি সংগঠিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল, অর্থাৎ শেখ হাসিনার আদেশেই এটা হয়েছে। তিনি এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন সেনাপ্রধানেরও দায় দিয়েছেন তিনি। এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা। ওই ঘটনার সময় কিছু প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কয়েকজন সাংবাদিকের ভূমিকা ছিল অপেশাদার, অর্থাৎ এর মধ্যে সাংবাদিকদেরও ঢুকিয়ে দেওয়া হয়েছে। তৎকালীন ওই রিপোর্ট যে সকল সাংবাদিক করেছেন তাদেরকেও যেন এটাতে জড়ানো যায় সেই ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন, এখন যেটা প্রধান উপদেষ্টা থাকছেন বাসভবন, যেসব বিডিআর সদস্যদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছে তাদের সঠিক নাম, পরিচয় এবং তথ্য সংরক্ষণ করা হয়নি। অর্থাৎ সেই সময় যমুনায় যে সকল বিডিআর সদস্য মধ্যস্থতার জন্য মিটিংয়ে গিয়েছিল তাদের যে তথ্য, ছবি, নাম, এগুলো কোনো কিছু সংরক্ষণ না করে সেগুলো বিলুপ্ত করে দেয়া হয়েছে। কমিশন তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করেছে যাতে করে ভবিষ্যতে বাহিনীগুলোতে এ ধরনের ঘটনা না ঘটে। বৈঠকে অনেকেই উপস্থিত ছিলেন। এই কমিশন এরকম একটা রিপোর্ট দিয়েছে। তার মানে কি দাঁড়ালো? যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে এটা হয়েছে। সেনাবাহিনী প্রধান এটার সঙ্গে জড়িত ছিলেন। সেনাবাহিনী প্রধানও তার অফিসারদের যেন মেরে ফেলা হয় সেই ব্যবস্থা করেছেন এবং এই পুরো প্রক্রিয়াটা সমন্বয় করেছেন ফজলে নূর তাপস। এবং যারা ভেতরে এই কাজ করেছে তাদেরকে নিরাপদে বের করে নিয়ে এসেছে। আওয়ামী লীগের 20-25 জনের একটা মিছিল ভেতরে ঢুকে 200 জনের মিছিল হয়ে বের হয়ে এসেছে এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে বের করে নিয়ে এসেছে। তৎকালীন সময়ে সাংবাদিক যারা এখানে রিপোর্ট করেছে তাদেরও এর সঙ্গে ভূমিকা রয়েছে। তারাও মিথ্যা রিপোর্ট করে মূল ঘটনা ধামাচাপা দিয়েছে, এরকমটা বলা হয়েছে। যাই হোক, একটা প্রতিবেদন আসলো, একটা স্বাধীন তদন্ত কমিশন সরকারের গঠিত, তারা স্বাধীনভাবে কাজ করেছে। আমরা প্রত্যাশা করব যে সরকার এখানে কোনো ধরনের কোনো বাদশা দেয়নি, কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া বেঁধে দেয়নি যে এইভাবে এই পথে এগোতে হবে। স্বাধীনভাবেই তারা কাজ করেছেন। এখন দেখার বিষয় যে এই যে তদন্ত প্রতিবেদনটা আসলো, অর্থাৎ সরাসরি দল হিসেবে আওয়ামী লীগকে দোষারোপ করা হলো যে আওয়ামী লীগ দল হিসেবে এই কাজটা করেছে, যার সমন্বয় করেছেন ফজলে নূর তাপস শেখ হাসিনার নির্দেশে। তাহলে আওয়ামী লীগকে এখন একেবারে বৈধভাবে, আইনগতভাবে আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়ার একটা গ্রাউন্ড তৈরি হলো কিংবা গ্রাউন্ড তৈরি করা হলো। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে এই ব্যাপারটা আদালতে যাবে এবং আদালত খুব সহজেই আওয়ামী লীগকে একটা সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। সরকারকে আর নির্বাহী আদেশে কোনো কিছু করতে হবে না। এটা একটা চমৎকার ব্যাপার হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা প্লট সরকার পেয়েছে, কিংবা আওয়ামী লীগের ভাষায় আওয়ামী লীগ হয়তো বলবে সরকার তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের তদন্ত কমিশনগুলোর ইতিহাস
কি আমরা যদি ইতিহাসের দিকে একটু যাই, স্পেসিফিক যদি কোনো কিছু নাও বলি, আমরা ইতিহাসের দিকে যদি যাই তাহলে আমরা দেখব যে বাংলাদেশের তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া হয়েছে, কিন্তু রিপোর্ট কখনোই পাবলিক করা হয়নি, জনগণকে জানানো হয়নি ভেতরের কি আছে। এবং প্রায় প্রতিটা রিপোর্ট বাংলাদেশের যখন যে সরকারে থাকে প্রায় প্রতিটা রিপোর্ট মানে প্রভাবিত করা হয়েছে, সরকার দ্বারা প্রভাবিত হয়েছে। এই ক্ষেত্রেও প্রভাবিত হলো কিনা এটা একটা প্রশ্ন থেকে যাবে। আমরা প্রত্যাশা করব যে সরকার এই কমিশনকে স্বাধীনভাবে এই কাজ করতে দিয়েছেন, প্রভাবিত করেননি। এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশের জজ মিয়া নাটক খুবই ভালো একটা নাটক মঞ্চস্থ করতে দেখেছি। 21শে আগস্ট গ্রেনেড হামলাকে কেন্দ্র করে জজ মিয়া নাটক সাজানো হয়েছে, তারপরে সেই জজ মিয়ার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এখন যে মানে ইয়েটা করা হলো, এই যে প্রতিবেদনটা তৈরি হলো, এটা যেন কোনো নাটক না হয়, এটা যেন সত্যি সত্যি হয়, এটা যেন একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়, সেই প্রত্যাশা বাংলাদেশের মানুষের নিশ্চয়ই থাকবে। এখানে শুধুমাত্র একটা প্রশ্ন হয়তো করার আছে, একেবারে নিউট্রাল পজিশনে থেকে একটা প্রশ্ন শুধু করার আছে, বাকিটা সময়ই হয়তো বলে দেবে কি হবে। সেই একটা প্রশ্ন হচ্ছে, যখন এই বিডিআর বিদ্রোহটা ঘটে 2009 সালে, আজকে থেকে 16 বছর আগের এই ঘটনা, 2009 সালে এই ঘটনাটা যখন ঘটে তখন আওয়ামী লীগ সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ সরকারের মেয়াদ 3 মাসও হয়নি, সেরকম একটা মুহূর্তে এরকম একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। তো যে দলটা দীর্ঘদিন পরে 2001-এ ক্ষমতায় হারানোর পরে 2009-এ ক্ষমতায় এসেছে, সেই দলটা ক্ষমতায় এসেই বিডিআর বিদ্রোহ কিংবা বিডিআর হত্যাকাণ্ডের মতো এত বড় একটা প্ল্যান করে, এটা এক জায়গায় বলা হয়েছে এই রিপোর্টে যে এটা আওয়ামী লীগ সরকার এটা করেছে তাদের ক্ষমতাটা দীর্ঘায়িত করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার প্ল্যান হিসেবে এই কাজটা বাস্তবায়ন করেছে তারা। তখন কেবলমাত্র ক্ষমতায় এসে তখন ক্ষমতা দীর্ঘায়িত করার ব্যাপারটা একটু মনে হয় এলোমেলো মনে হতে পারে বিশ্লেষকদের কাছে। আরেকটা প্রশ্ন এলোমেলো মনে হতে পারে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 3 মাসের মাথায় এত বড় একটা রিস্ক কেন নিল? সেই সময় তো আওয়ামী লীগের সরকার পতন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, এরকম একটা ধাক্কা যে এই সরকারই থাকবে না, সরকার পতন হয়ে যাবে। এবং যদি সেই সময় বিরোধী দলে যারা ছিল তারা যদি সত্যিই শক্ত ভূমিকা পালন করতে পারত, তাহলে সরকার পতন হয়ে যেত, আওয়ামী লীগ সরকার ঠেকানো যেত না কোনোভাবে। সেই রকম একটা এত বড় রিস্ক আওয়ামী লীগ কোন হিসাব করে নিল? তাহলে কি আওয়ামী লীগ এটা ভেবেই এই রিস্কটা নিয়েছিল যে বিরোধী দলে যারা আছে তাদের ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা থেকে ফেলে দেওয়ার, এরকম আত্মবিশ্বাস কি তাদের মনে ছিল? এই একটা প্রশ্নই হয়তো সামনে উঠবে, এবং এই একটা প্রশ্নের সমাধান দিতে গেলে এই রিপোর্ট নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করবে। আমরা বিশ্বাস রাখতে চাই যে বর্তমান সরকার, প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য একজন মানুষ, তিনি কোনোভাবেই সরকারে থেকে এই তদন্ত কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করেননি, এই তদন্ত প্রতিবেদনকে টেম্পারিং করার চেষ্টা করেননি। এটা নিট অ্যান্ড ক্লিনভাবেই তারা দিয়েছে। এখন ভবিষ্যৎ নির্ধারণ করবে পরবর্তী সময়ে এই আওয়ামী লীগ সরকারের পরে, এই সরকার আসার পরে যেমন দেখলাম আমরা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন জনকে বিভিন্ন যে শাস্তি দেওয়া হয়েছিল, সেই শাস্তিগুলো সব মওকুফ হয়ে গেল। এমনকি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকেও বেকসুর খালাস দিলেন আদালত দেখলেন যে আগের বিচারটা সঠিক হয়নি, আগের বিচারগুলো ভুল ছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলা থেকেও সবাইকে মুক্ত করে দেওয়া হলো, এবং 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় কাউকে না কাউকে তো শাস্তি দেওয়া উচিত ছিল, কেউ না কেউ তো এই ঘটনাটা ঘটিয়েছে। যদি আওয়ামী লীগের অভ্যন্তরের কেউ করে থাকে যে আওয়ামী লীগের লোকজনই এই গ্রেনেডটা মেরেছে, নিজেরাই নিজেদের উপরে গ্রেনেড মেরে একটা নাটক করার চেষ্টা করেছে, তাহলেও তো সেটা খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল অন্যদেরকে খালাস দেওয়ার বেলাতে, কিন্তু সেটাও ভাবা হয়নি। ব্যাপারটা তৈরি হয়েছে এরকম যে 21শে আগস্ট 2004 সালের 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, সেরকম কোনো ঘটনা 2004 সালে আদতে ঘটেনি। বাংলাদেশের ইতিহাসে 21শে আগস্ট বলে কোনো কিছু ঘটেনি, এরকমটাই সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মনে হয়েছে। এই যে শেখ হাসিনার আমলের বিভিন্ন জনকে দেয়া শাস্তি এই আমলে এসে ভুল প্রমাণিত হলো,
এরকমটা এই বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে এই তদন্ত প্রতিবেদনও পরবর্তীতে সরকার পরিবর্তন হলে কি আবার পরবর্তী সরকার এটাকে বলবে যে এটা কিছুই না, এটা ভুল? সেরকমটা কি হবে? সেরকম রেওয়াজি কি চলতে থাকবে বাংলাদেশে? যদি সেরকম রেওয়াজি বাংলাদেশে চলতে থাকে, তাহলে আমরা কোন কালে, কোন সভ্যতার যুগে, কোন সরকারের উপরে সত্যিকার অর্থে আস্থা রাখতে পারবো, যারা বিচার বিভাগ, প্রশাসন এই ব্যাপারগুলোকে প্রভাবিত করবে না, যারা স্বতন্ত্রভাবে নিজেদের যে কার্যক্রম সেই কার্যক্রম একেবারে স্বতন্ত্র নিরপেক্ষভাবে পরিচালনা করবে? আদৌ কি আমরা কোনো অবস্থায় কোনো সরকারের উপরেই বিশ্বাস রাখতে পারবো যদি এই ঘটনার ধারাবাহিকতায় বারবার এই ঘটনাগুলো ঘটতে থাকে? এখন যে তদন্ত প্রতিবেদন দেয়া হলো, সেই তদন্ত প্রতিবেদন 5 বছর পরে আরেকটা সরকার পরিবর্তনের পরে এটা যে পরিবর্তন হয়ে যাবে না, এটা এই তদন্ত প্রতিবেদন যে উল্টা আরেকটা প্রতিবেদন চলে আসবে না, তার গ্যারেন্টি বাংলাদেশে কি কেউ দিতে পারে? আমার মনে হয় যে বাংলাদেশের যে ধারাবাহিকতা, ইতিহাস বদলের যে ধারাবাহিকতা, সেই মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যন্ত আমরা সরকার বদলের সাথে সাথে পরিবর্তন করে ফেলি এবং আমরা নির্লজ্জভাবেই পরিবর্তন করে ফেলি। আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের একটা কংক্রিট ইতিহাসে থাকতে পারি না। সেই জাতি এরকম ছোটোখাটো ব্যাপারগুলো পরিবর্তন করতে আমার মনে হয় যে 1 মিনিটও ভাবার কথা নয়। দর্শক, আপনার কি মনে হয় এই যে স্বাধীন তদন্ত কমিশন যে তদন্ত রিপোর্ট দিল, এতে করে খুব শীঘ্রই এবং এমন হতে পারে যে নির্বাচনের আগেই আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে স্থায়ীভাবে দল হিসেবে, সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করার পথেই কি এগোচ্ছে সরকার? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।